ভাই চোরেদের পার্টিকে ভোট না দেওয়া তোমাদেরকে আমি আরো একটা কারণ তুলে দিচ্ছি। দেখো, তো আমি পলিটিক্যাল কন্টেন্ট মানে তোমরা সবাই জানো, পলিটিক্যাল কন্টেন্ট অনেক দিন ধরে বানাচ্ছি এবং সেটার জন্য ওরা দেখতে পায় যে আমি ওদের এগেনস্টে বেশি কাজ করছি, তো ওরা আমার কাছে অফার নিয়ে আসে যে তুমি আমাদের কিছু কাজ করে দাও। আমার শুরু থেকে একদমই ইচ্ছা ছিল না ওদের সাথে কাজ করার, বাট আমার ইচ্ছা হলো যে না, এক্সপ্লোর করে দেখা যায় না কি কাজ করতে বলে দেখি। তো ওদের আমি বলি যে স্ক্রিপ্ট পাঠাও, তো ওরা আমাকে স্ক্রিপ্ট পাঠায়। আমি স্ক্রিপ্টটা দেখে বলি যে না, আমাকে তো দিদির পা চাটতে হচ্ছে না, আমাকে বিজেপির ভুল দিকগুলো তুলে ধরতে হচ্ছে। ডান, আমি করতে রাজি আছি, কারণ আমি বিজেপির খারাপ দিকও জানি, বিজেপির ভালো দিকও জানি, টিএমসির খারাপ দিকই হয় শুধু, তো সব কিছু জানি। তারপরে আমি কি করলাম, কাজটা করতে রাজি হই, দুটো তিনটে কাজ করি, আমাকে পেমেন্ট দেয় মানে সেই পেমেন্টটা আমি যে পরিমাণে ভিউ এনে দিই তার সাথে একদমই জাস্টিফাইড না, বহুতই নগণ্য পেমেন্ট। তখন আমার ফলোয়ার ছিল না 2700-র নিচে, তখন ডিলটা ডান হয়েছিল। তো তারপরে প্রথম দুটো তিনটে কাজে আমাকে পেমেন্ট দেয় এবং লাস্ট কাজটা যেটা হলো সেটা প্রায় 500-550K এর মতো ভিউ গেছে, তোমরা দেখো। সেই কাজটার পেমেন্ট আমাকে ওরা দেয়নি, জানি না কেন, আইপ্যাকের অফিস মনে হয় বন্ধ হয়ে গেছে, সেই জন্য মনে দেয়নি। বাট লাস্টের কাজটা না একটু কন্ট্রোভার্সিয়াল ছিল, আমার করার ইচ্ছা ছিল না, বাট ওরা বললো যে আমরা কাজটার জন্য তোমাকে পেমেন্ট বাড়ানোর চেষ্টা করব, তুমি এটা করে দাও। তো আমি করলাম। তো এরা নিজের ঘরের লোককে ঠকিয়ে দেয়, ঠিক আছে। বিং এ কন্টেন্ট ক্রিয়েটার, দেখো পয়সা ছাড়া চলে না, সত্যি কথা। পয়সা না থাকলে আমি কন্টেন্ট করার সময় পাবো না, আমাকে অন্য কিছু করতে যেতে হবে, সংসার চলবে না। তো সেই জন্য আমাকে করতে হয়েছে, বাট ডাইরেক্টলি আমার দিদি পা চাটতে হচ্ছিল, সেই জন্য আমি রাজি হয়ে যাই। বাট এটা কি ভাই, তোদের হয়ে কাজ করলাম, তোরা আমাকে পয়সা দিচ্ছিস না, ডেট ওভার হয়ে গেছে, পয়সা পাঠানো ডেট ওভার হয়ে গেছে, যার সাথে কন্ট্যাক্ট চলছিল সে রিপ্লাই দিচ্ছে না। তো এই হচ্ছে সিচুয়েশান ভাই। আমি ভিডিওটাকে আজকে ডিলিট মারছি, 550K হয়ে গেছে ভিউ, তো ডিলিট মারছি। আমি জানি না এরা কি ধরনের নোংরামো, তোমাদেরকে আমি বলছি ভাই, এরা নিজেদের লোকের সাথ দিতে জানে না, আম পাবলিকের কি সাথ দেবে। তো প্লিজ এদেরকে ভোট দিও না। কি কমেন্ট করি বলুন তো। মানে একটা সময় এই অভিষেক ব্যানার্জির মতো নেতারা স্টেজে দাঁড়িয়ে মাইক হাতে নিয়ে বলছিলেন ডিজিটাল যোদ্ধা তৈরি করতে হবে। দেখুন ডিজিটাল যোদ্ধার ছড়াছড়ি চারিদিকে, ফেসবুক, ইউটিউব, প্রত্যেকটা প্ল্যাটফর্মে। আজ সেই ডিজিটাল যোদ্ধারা যারা ফান্ডেড বাই আইপ্যাক, অ্যালিগেশনস লাগানো হতো আমাদের মতো লোকের উপর, এই ভাই। আর এখানে দেখা যাচ্ছে ফান্ডেড বাই আইপ্যাক, তারা এখন বলছেন যে যা হয়েছে হয়েছে ছাড়ুন, এখন বলছে চোরেদের ভোট দিয়েন না। এই চোরেদের ভোট দিয়ে না, কারণ এরা আমার টাকাই মেরে দিয়েছে, আমার টাকাই মেরে দিয়েছে। মানে একটা ভাবুন, 2700 যখন সাবস্ক্রাইবার হয় তখন এই ছেলেটির ডিল ডান করে। কি ডিল ডান করে? যে মমতা ব্যানার্জির পা চাটতে হবে না, কিন্তু বিজেপির ভুল ধরতে হবে, এটা হচ্ছে কাজ। মানে এটা মারাত্মক একটা প্রেশারওয়ালা কাজ দেওয়া হলো, যেখানে নাকি একটা কন্ট্রোভার্সিয়াল টপিক দেওয়া হলো। এই যুবকটি দেখলেন না যে সেই টপিকটি সঠিক না ভুল, না মানুষকে বলা ঠিক হবে না কি হবে, সমাজে কী ইম্প্যাক্ট পড়বে, ডাজন্ট ম্যাটার। ম্যাটার করলো এখানে মানি, টাকা ম্যাটার করলো। এবং কন্ট্রোভার্সিয়াল জানার পর একজন কন্টেন্ট ক্রিয়েটার ভিডিওটি করে দিল, ভিউও চলে না 5.5 লাখ। আর এরপর আইপ্যাক বলছে যে ভাই তুমি বড়িয়া বিস্তার বাঁধো, আমরা তো বন্ধ হচ্ছি, সুইচ অফ হচ্ছি, তো তোমারও টাকা নেই। মানে ভাবুন একবার বিষয়টা, যে একটা ইয়াং ছেলে যে জানছে যে আমি যে টপিকটি করছি সেটা কন্ট্রোভার্সিয়াল, এখানে আমার ওপর ইম্প্যাক্ট পড়তে পারে, আমার ওপর অ্যাট্যাক আসতে পারে, সমাজে ভুল ইম্প্যাক্ট পড়তে পারে, সেটা জানার পরেও টাকার জন্য কাজ করছে, ডিজিটাল যোদ্ধা হয়ে ফান্ডেড বাই আইপ্যাক। কি কাজ করছে? যে বিজেপির ভুল ধরতে হবে। এবার এখানে বুঝুন যে বেচারা সত্যি করবে কি। এক তো হচ্ছে এটা খুব ভালো একটা প্ল্যাটফর্ম মমতা ব্যানার্জি তৈরি করেছেন, যে আমার হয়ে প্রচারও হবে, আবার এদেরকে চাকরিও দিতে হবে না। চাকরি তো দুরকমভাবে হবে, একটা সরকারি একটা বেসরকারি। তো সরকারি চাকরি তো আমি দিতে পারছি না, আর বেসরকারিতে তো এমন এমন আইন আমি পাস করছি যে সংস্থাগুলি এমনি পালিয়ে যাচ্ছে। তো এই ছেলেপিলে কি করবে? এই ছেলেপিলে মমতা ব্যানার্জির গুণগান গাইবে সারাদিন, জয় মাতা, জয় মমতা ব্যানার্জি, জয় বাংলা করবে। আর এদেরকে আমরা কিছু টাকা দেবো, সমাজে প্রচারও হবে, ডিজিটাল যোদ্ধাও ক্রিয়েট হবে, আর এদের হাতের খরচা দেবো, খাবে পান বিড়ি বসে বসে। নগণ্য টাকা দেওয়া হয় মানে ওরকমই হবে না, 10,000-এর বেশি তো হতে পারে না। আর একজন কন্টেন্ট ক্রিয়েটারকে কতই বা দেওয়া হবে, এটা বেসিক ব্যাপার বলছি। তো এই হচ্ছে সেই যে ফান্ডেড বাই আইপ্যাক, আর সেই এখন প্রচার করতে লেগেছে চিৎকার করে করে যে আর যাই করো ভাই, তৃণমূল কংগ্রেসকে ভোট দিও না, তৃণমূল কংগ্রেস একটা চোরের দল, এর নোংরামি করেছে, তো নিজের লোককে দেখে না, তার মানে আপনাদের মতো পাবলিককে কি দেখবে? তার মানে এতদিন যে পাবলিককে বুঝিয়েছে তৃণমূল কংগ্রেস কত ভালো, সেই পাবলিকের কাছে 2 সেকেন্ড লাগেনি পাল্টি কথা বলতে যে এই দল কতটা নোংরা। এবার এ তো গেল ফান্ডেড বাই আইপ্যাক, এবার ফান্ডেড বাই ডিরেক্ট তৃণমূল কংগ্রেস। এইরকম টাইপের যে সমস্ত ডিজিটাল যোদ্ধা ঘুরে বেড়াচ্ছে, তারও একটা নমুনাওয়ালা ভিডিও আমি পেয়ে গেলাম। আর এনাদের টার্গেটটা কি সেটা একবার ভাবার চেষ্টা করুন, আর এই ভিডিওটি জাস্ট একবার আপনারা দেখুন, শুনুন কি বলছে। তৃণমূল দুর্নীতিবাজ,
তৃণমূল কাটমানি খায়, তৃণমূল শিক্ষক নিয়োগ দুর্নীতি করেছে, 26,000 শিক্ষকের চাকরি বাতিল হয়েছে, সময়ে নিয়োগ হয়নি, সব কটা পয়েন্ট সত্য, প্রতিটা পয়েন্ট সত্য। কিন্তু উল্টো দিকে ব্যাপারটা হয়ে গেছে কি, যে তৃণমূল তো খারাপ, যে তৃণমূলের থেকে ভালো কাউকে পেলে তবে না তৃণমূলকে সরানো হবে। সে সিপিএম হতে পারে, যে সিপিএম এসে চাকরি দেবে, কিন্তু বিজেপি, যারা বিজেপি শাসিত রাজ্যগুলোকে ধ্বংস করে দিয়েছে, সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো চাকরি হচ্ছে না, রেলে চাকরি হচ্ছে না, সব প্রাইভেটাইজেশন হয়ে গেছে, সব বেচে দিচ্ছে, কন্ট্রাকচুয়াল জব করে দিয়েছে, শূন্যপদ সব পড়ে আছে। আর যারা দুর্নীতির বাবার 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 পপিতামহ, দুর্নীতি, বিজেপির নাম শুনলে হাসে, দুর্নীতি হাসে, সেই বিজেপি বাংলায় এসে দুর্নীতি মুক্ত করবে। আর যারা রেপিস্টকে গলায় মালা দেয়, যাদের রাজ্যে প্রকাশ্যে রাস্তায় ধর্ষণ হয়, বাকিরা ভিডিও করে। আর এই হচ্ছে আর এক পক্ষ, যে পক্ষ ডিরেক্টলি ফান্ডেড বাই তৃণমূল কংগ্রেস, সে বলছে আর যাকে পারছো ভোট দাও, সিপিএমকে ভোট দাও, কংগ্রেসকে ভোট দাও, বাট ভোট বিজেপিকে দিও না, কারণ বাকি যেদিকেই ভোট যাবে সেই ভোটটি হয়তো নষ্টই হবে। তো যাকে খুশি ভোট দাও, কিন্তু ভাই বিজেপিকে দিও না। মানে এদের টার্গেট কি? এদের টার্গেট হচ্ছে আর যাই হোক বিজেপিকে ভোট দিও না। লজিক কি? লজিক এটাই, তৃণমূল খারাপ, পচা, চাকরি বিক্রি করে, দুর্নীতি করে, একদম নোংরা, নেওয়াই যাবে না। কিন্তু এছাড়া সাবস্টিটিউট কোথায়? কাকে ভোট দেবেন? কাউকেই তো দেওয়ার নেই, কেউই নেই, আপনাদের অপশনই তো নেই। তৃণমূল কংগ্রেস ছাড়া আর কে? নাই মামার থেকে কানা মামা বেটার। তো এ নোংরা হতে পারে, পচা আলু হতে পারে, দুর্নীতিবাজ হতে পারে, চোর হতে পারে, ডাকাত হতে পারে, গুন্ডা হতে পারে, বাট আপনাদের কাছে চয়েস নেই। আপনারা যাই করুন, বিজেপিকে ভোট দিয়ে না। বিজেপি শাসিত অঞ্চল মোটামুটি আমি যতদূর জানি, রাজ্যে আমাদের দেশে মোটামুটি 20টি রাজ্যে এনডিএ সরকার রয়েছে। তো সেখানে সব বরবাদ হয়ে গেছে, বেকার হয়ে গেছে, সেখানে আর কিছু নেই। গুজরাটের এয়ারপোর্টে রোবট ফোবট ওসব চলে না, ওসব বাজে কথা, ওগুলো এমনি ঘুরে ঘুরে বেড়ায়। ওদেরকে বাদ দিয়ে যাকে খুশি ভোট দাও, সিপিএমকে ভোট দাও। 34 বছর তো তারাই ছিল, ইন্ডাস্ট্রি এনে পাহাড় করে দিয়েছে, একদম সেই লাট লাগিয়ে দিয়েছে, তো তাকে ভোট দাও। কংগ্রেসকে ভোট দাও, বিজেপিকে দিও না। মানে ইন্টেনশনই হচ্ছে বিজেপি বাদে তুমি যাকে ইচ্ছে দাও। বলতে তো এটাও পারতো না যে গণতন্ত্র রয়েছে, যাকে ইচ্ছে তাকে দাও। দেখুন, ভোট খুব ভালো করে হয়েছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। ফার্স্ট ফেজে ভোট খুব ভালো করে হয়েছে। এতে যদি ম্যান্ডেট তৃণমূল কংগ্রেস পায়, তাহলে এটা আমাদের অ্যাকসেপ্ট করতে কোথাও প্রবলেম নেই, যে টিএমসিকে মানুষ চায়। ম্যান্ডেট যদি বিজেপি পায়, তাহলে সেটাও আমি হাসি মুখে অ্যাকসেপ্ট করতে ইন্টারেস্টেড, মানে অ্যাকসেপ্ট করতে বাধ্য। এখানে কোনো মানে অন্য কোনো কথাই হতে পারে না, কারণ ম্যান্ডেট যেদিকে যাবে, গণতন্ত্রকে তো কথা বলার জায়গা দিতে হবে। বাংলায় অবস্থা কি জানেন? বিভিন্ন সংস্থা থেকে যে ওপিনিয়ন পোল, এক্সিট পোল, এর জন্য তো গ্রাউন্ডে নেমে অ্যানালিসিস করতে হয়। বাংলায় পরিস্থিতি হচ্ছে 60% মানুষ কাকে ভোট দিয়েছে সে জানাতেই চায় না। दादा भवानीपुर में अब की बार क्या हो रहा है? ममता हार जाएंगी कि जीत जाएंगी? वो नहीं मालूम नहीं। नहीं मालूंगी। তার ব্যাকের কারণ কি? এটাই যে সে ভয় পায়, তারা ইন্টারেস্টেড না পলিটিক্সের মধ্যে ডিরেক্টলি কারোর এগেনস্টে বলতে। তারা ভয় পাচ্ছে কেন, কি করে? মানে পরিস্থিতি একবার ভাবুন যে 60% বাঙালি যারা কাকে ভোট দিয়েছে এটা বলতে ভয় পাচ্ছে, তো তারা মুখই খুলছে না, তারা সাইলেন্ট। তো ওর জন্য কি হচ্ছে? সার্ভেতেও প্রবলেম হচ্ছে। এটা একটা বিরাট বড় প্রবলেম, যেটা আর কেউ না, এটা প্রদীপ গুপ্তা নিজে জানিয়েছেন, আর ইন্টারন্যাশনাল চ্যানেলে এসে জানিয়েছেন যে বেঙ্গলের ইলেকশন সব থেকে ডেঞ্জারাস আর সব থেকে ভীত সন্ত্রস্তভাবে হয় বলে তারা মুখ খুলতে চায় না। বাট এইবার ফার্স্ট ফেজে যেহেতু ইলেকশন ভালো হয়েছে, আমরা আশা রাখছি সেকেন্ড ফেজেও ভালো হবে। কিন্তু সেকেন্ড ফেজে বিজেপির জন্য কি ঠিকঠাক হবে? মানে আপনাদের কি মনে হয় লড়াইটা কি অতই সহজ হবে? তো সেই লড়াইটা সহজ হবে কি না জানতে গেলে আপনাদেরকে ডেটার মধ্যে আবারও ঢুকতে হবে, কারণ এবার আমি আপনাদের সামনে সেকেন্ড ফেজের বেশ কিছু ডেটা নিয়ে এসেছি, যার মধ্যে 2টি রিজনে ভোট হবে। ফার্স্ট হচ্ছে সাউথ বেঙ্গল আর সেকেন্ড হচ্ছে গ্রেটার কলকাতা। তাহলে আমাদেরকে দেখতে হবে কোন জায়গায় কতগুলো সিট রয়েছে, অর্থাৎ 152টা সিটে ভোট হয়ে গেছে, তার মানে বাকি থাকলো 142টা। 142-এর মধ্যে সাউথ বেঙ্গল থেকে টোটাল সিট আসে 107টা, যার মধ্যে আগে বিজেপি অলরেডি পেয়েছিল 18টি আর তৃণমূল কংগ্রেস পেয়েছিল 89টা। ভালো করে বুঝুন। আর গ্রেটার কলকাতায় যেখানে টোটাল সিট আসে 35টা, যেখানে বিজেপি খাতায় খুলতে পারেনি, মানে একদম জিরো, আর তৃণমূল কংগ্রেস পেয়েছিল 34টা আর একটি পেয়েছিল ভাঙড়ের আইএসএফ। তার মানে এই যে সাউথ বেঙ্গল আর গ্রেটার কলকাতাতে যদি বিজেপি খাতা খুলতে পারে, রেজাল্ট যদি ভালো করতে পারে, তবেই তাদের লড়াইটা সহজ হবে। এবার আমি আপনাদেরকে জানাই যে এই যে মোদিকে আপনারা দেখলেন হুগলি নদীতে ক্যামেরা হাতে নিয়ে বিন্দাস ঘুরছেন,
এটা এমনি এমনি না। এই যে রাস্তায় নেমে ঝালমুড়ি খেতে লাগছেন, এটা এমনি এমনি না। এটা হচ্ছে যে প্রত্যেকটি মানুষকে, যারা সাধারণ মানুষ, তাকে কানেক্ট করার চেষ্টা করছেন এবং সে কতটা গ্রাউন্ডে মিশতে পারছে এবং মানুষকে কানেক্ট করানোর জন্য হুগলি নদীতে হঠাৎ করে গিয়ে, মানে আমি জানাই আপনাদেরকে যে মোদিজি যেদিন হুগলি নদীতে ঘুরছেন তার আগের দিন হঠাৎ করে সিভিল ড্রেসে কিছুজন আসেন, হঠাৎ করে নৌকা বুক করে দিয়েছেন। বুক করার পর বলেছেন কে আসবে, তাই আমি জাস্ট এমনি পুজো পার্বণ হবে, একটু হালকা ফুলকা পুজো টুজো হবে, নৌকা নিয়ে একটু ঘোরাফেরা হবে, আর কিছু না। মোদি আসছে এটা কেউ জানতোই না। তারপরের দিন যারা এসপিজির লোকজন তারাও সিভিল ড্রেসে এসে জাস্ট পুরো সেট আপটা একবার দেখে নেন, আর হঠাৎ করে মোদি চলে আসে। নরেন্দ্র মোদি নৌকায় বসে ঘুরতে লাগে এবং নদীর পুরো মাঝখান অবধি চলে যায় ক্যামেরা নিয়ে। মানে এই যে পুরো সিচুয়েশন, মানে হঠাৎ করে মানুষের সামনে চলে আসা, হঠাৎ করে মানুষের সাথে কথা বলা, হঠাৎ করে মাঝিদের সাথে কানেক্ট করা, মানে হচ্ছে যেটা কানেকশন বাড়ানোর চেষ্টা করা হচ্ছে। কেন? কারণ সেকেন্ড ফেজের ইলেকশন যতটা সহজ আপনারা ভাবছেন অতটা সহজ হওয়ার মানে নাও হতে পারে। তো তার জন্য মানুষের সাথে কানেক্ট করার চেষ্টা করছেন। যেখানে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, নদিয়া বেল্টের যদি কথা বলে থাকি, তো সেখানে মতুয়া ভোটের ওপর ভরসা থাকলেও একটু তো চাপে ডেফিনেটলি রয়েছে। যেমন আমি এবার আপনাদের সামনে বেশ কিছু মুসলিম বহুল সিটকে নিয়ে কথা বলবো, যেখানে ভালো করে বুঝুন 50 থেকে 70% মুসলিম সম্প্রদায়ের লোক, মুসলিম বহুল সিট হচ্ছে 11টি, তার মধ্যে একাই তৃণমূল কংগ্রেসের দখলে 10টি, আর একটি হচ্ছে আইএসএফের দখলে। 40 থেকে 50% মুসলিম বহুল যে সমস্ত সিট রয়েছে তার সংখ্যা 11টির মধ্যে 11টি একাই তৃণমূল কংগ্রেস নিজের দখলে রেখেছে। মানে এই সমস্ত জায়গায় বিজেপির ঢোকা কতটা টাফ আপনারা বুঝতে পারছেন। 30 to 40% মুসলিম বহুল সিট রয়েছে টোটাল 23টি, তার মধ্যে তৃণমূল কংগ্রেসের দখলে পুরোটাই, 23টাই তৃণমূল কংগ্রেসের দখলে। চলে আসুন 20 to 30% মুসলিম বহুল সিট রয়েছে 37টি, তার মধ্যে 33টি রয়েছে তৃণমূল কংগ্রেসের দখলে, আর মাত্র 4টি রয়েছে বিজেপির দখলে, মাত্র 4টি। আর 10 থেকে 20% মুসলিম বহুল সিট এরকম রয়েছে 27টি সিট, তার মধ্যে 23টি রয়েছে তৃণমূল কংগ্রেসের দখলে আর 4টি রয়েছে বিজেপির দখলে। তার মানে দু জায়গাতে বিজেপি দাঁত ফোটাতে পারে। এক হচ্ছে 20 to 30% যে সিটগুলি রয়েছে, আর 10 to 20% যে সিটে মুসলিম বহুল রয়েছে, সেখানেই একমাত্র বিজেপিকে খেলতে হবে, ম্যাজিক করতে হবে, সেখানে মানে ভোট বাড়াতে হবে, পার্সেন্টেজ বাড়াতে হবে, লোককে বিজেপির দিকে ভোট দেওয়াতে হবে, তবেই কিন্তু হবে। এবার এটা এত ডিফিকাল্ট কেন? কারণ রুরাল এরিয়াতে বিজেপির ঢোকা যতটা সহজ ছিল, আরবান এরিয়াতে ঢোকা অতটা সহজ হয়নি। কিন্তু আরজি করের মতো ঘটনা এটা প্রমাণ দেয় যে আরবান এরিয়াতেও মমতা ব্যানার্জির বিরুদ্ধে এখন অ্যান্টি ইনকামবেন্সি রয়েছে। তো খুব ইজিলি এখান থেকে বোঝা যাচ্ছে যে 33 + 23 = 56, মানে হচ্ছে 56টি সিট এরকম রয়েছে যেখানে বিজেপি কিন্তু নিজে ঢোকার চেষ্টা করবে এবং দাঁত ফোটানোর চেষ্টা করবে। এটা হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট ব্যাপার। বাকি যে সিটগুলি পড়ে থাকলো সেখানে ভোট কাটাকাটিতে যদি বিজেপি বেরোয় তাহলে ওয়েল অ্যান্ড গুড, আদারওয়াইজ ফোকাস কিন্তু থাকবে যে 30 থেকে 10% যেখানে মুসলিম বহুল রয়েছে সেই সিটগুলোকে ইজিলি যাতে বের করতে পারে, আর যেগুলি বেশিরভাগই হচ্ছে তৃণমূল কংগ্রেসের দখলে। সেই কারণেই আরবানে এসে হুগলি নদীতে হঠাৎ করে দেখলেন প্রধানমন্ত্রীর ঘোড়া, সেই কারণেই মানুষের সাথে কানেক্ট করা। কারণ সেকেন্ড ফেজের ইলেকশন যতটা সহজ আপনারা ভাবছেন অতটা সহজ নাও হতে পারে। আর তার থেকে বড় কথা হচ্ছে তৃণমূল কংগ্রেস এই 142টার মধ্যে 123টা নিজের দখলে রেখেছে। অর্থাৎ যদি স্ট্রাইক রেট বলে থাকি তাহলে সেটা হচ্ছে 86.6%। ইটস হিউজ। আর 142টা সিটের মধ্যে বিজেপি মাত্র 18টা জিতেছিল, যেটার স্ট্রাইক রেট হচ্ছে 12.7, অর্থাৎ 12.7%। এখান থেকে ইনক্রিজ করা অত সহজ নয়। কিন্তু হ্যাঁ, আপনাদেরকে এটাও জানিয়ে দিই, বেশ কিছু সিট এরকম রয়েছে যেগুলোর মার্জিন খুব কমে হেরে গেছিলো, যার জন্য সেই সমস্ত সিট বিজেপি মনে করছে যে বের করাটা ইজি হবে। এখন দেখার বিষয় হচ্ছে যে ইলেকশন কমিশন তো ভোট নো ডাউট খুব ভালো করে করাচ্ছেন, সেকেন্ড ফেজও ভায়োলেন্স ছাড়া ইলেকশন হবে কি না সেটাই আমাদের দেখার বিষয়। আর তারই মধ্যে হাইকোর্ট থেকে একটি বড় অর্ডার চলে এসেছে, যেখানে বিচারপতি কৃষ্ণা রাও জানিয়েছেন যে কমিশন নাকি নিজের পাওয়ারের অপব্যবহার করছে। ভাই, কমিশন নিজের পাওয়ারের অপব্যবহার করছে মানে? এমন একটা ইলেকশন কমিশন করিয়েছেন যেটাকে নিয়ে অলরেডি মানুষজন বলছেন যে লাস্ট 50 বছরে পশ্চিমবঙ্গে এরকম ইলেকশন হয়নি, মানে ইলেকশন হবে
আর কোনো ভায়োলেন্স হবে না, বডি পড়বে না, বোম পড়বে না, আর থাকলো কথা ডোমকল, সেখানে তো লাস্ট পুরো রেকর্ডই রয়েছে। তো পুরো ভায়োলেন্স ফ্রি ইলেকশন কমিশন করিয়ে নিয়েছে, তারপর হাইকোর্ট থেকে এরকম রায় দেওয়ার মানে আসলে বিষয়টা হচ্ছে বাইককে নিয়ে যে অর্ডার দেওয়া হয়েছিল কমিশনের দিক থেকে, যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল যে ইলেকশন হওয়ার 48 ঘন্টা আগে থেকে বাইক রেস্ট্রিক্টেড থাকবে, আপনারা বাইক চালাতে পারবেন না মানে এখানে বিশাল কিছু প্রেশার দিয়ে অফ করার কথা বলা হয়নি। যারা বাইক নিয়ে আপনারা জানেন না, অনেক সময় অ্যাপের মাধ্যমে যে সমস্ত র্যাপিডো বগেরা রয়েছে, তো সেগুলোতে কোনো রেস্ট্রিকশন ছিল না, জাস্ট আপনাদেরকে বলতে হতো মানে এগুলো ছাড়। হ্যাঁ, কিন্তু এই যে দাপিয়ে বেড়ানো হয় না, 10টা-15টা ছেলে নাম একটা বাইকের মধ্যে 3জন ছেলে বসে ইলেকশনের আগে দাপিয়ে বেড়াচ্ছে, ইলেকশনের আগে ঘুরে বেড়াচ্ছে, একটা এরিয়া ডমিনেশন করছে। তো এইগুলোকে আটকানোর জন্য কমিশনের দিক থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে বাইক চলাচল 48 ঘন্টা, ভোটের 48 ঘন্টা আগে থেকে বন্ধ থাকবে। কিন্তু পারিবারিক কারণ হয়ে থাকুক, বা আপনাদের চাকরির সূত্রে কোনো কারণ হয়ে থাকুক, বা বাচ্চাদের স্কুল যাওয়ার ক্ষেত্রে হয়ে থাকুক, সেক্ষেত্রে বাইক মুভ করতে পারবে, কাউকে বসিয়েও মুভ করতে পারবে। আবার যদি বেশি করে মানে বাইক বেরোনোর থাকে, তাহলে সেক্ষেত্রে লোকাল থানা থেকে পারমিশন নিতে হবে। এটা ততটাই সহজ ব্যাপার যতটা সহজে আমি বলছি। আর এরকম স্টেপ নেওয়ার জন্য ফার্স্ট ফেজের ইলেকশন আপনারা দেখেছেন যে সত্যি বোম মুক্ত হয়েছে, গুলি মুক্ত হয়েছে, ভায়োলেন্স মুক্ত হয়েছে। তো এবার হাইকোর্টে এই বিষয়টাকে নিয়েই দৃষ্টি আকর্ষণ করা হয় যে কমিশন তো নিজের মনমর্জি করছেন। তো সেই কারণে বলা হয়েছে যে কমিশন নাকি নিজের ক্ষমতার অপব্যবহার করছে, এবং এটা হচ্ছে নাগরিকদের হেনস্থা করা, মানে এটা নাগরিকদের হেনস্থা করা। আমি মনে করে থাকি, এটা ব্যক্তিগতভাবে আমি বলছি, যদি কোনো ইলেকশনের আগে কম্প্রোমাইজ 1 থেকে 2 দিন করতে হয়, তাহলে করা উচিত। মানুষের প্রাণ যাওয়া, আহত হওয়ার থেকে অনেক ইম্পর্ট্যান্ট হচ্ছে যে রেস্ট্রিকশন 1 থেকে 2 দিনের ব্যাপার একটু ফলো করা। এমনিতেই ভোটের দিন সবই বন্ধ থাকে। তো যাই হোক, বিষয়টা হচ্ছে যে কমেন্ট করেছেন বিচারপতি কৃষ্ণা রাও, তিনি বলেছেন যে আপনারা তো নিজের ক্ষমতার অপব্যবহার করছেন এবং এটা নাগরিকদের হেনস্থা করা হচ্ছে, এবং যার জন্য যে নতুন অর্ডারটি দিয়েছেন সেটা হচ্ছে 48 ঘন্টা আগে থেকে বাইক বন্ধ নয়, সেটা 12 ঘন্টা আগে থেকে বাইক বন্ধ হবে, বাইক র্যালি করা যাবে না, এবং অ্যাপ নির্ভর বাইক যেগুলি চলাচলে 48 ঘন্টা আগে বাইক নিয়ে চলাচলে ছাড় থাকবে, অর্থাৎ সেটাতেও কোনো রেস্ট্রিকশন থাকবে না। সেমভাবে যদি পারিবারিক কোনো কারণ হয়ে থাকে, স্কুলওয়ালা কোনো কারণ হয়ে থাকে, তাতেও তারা যাতায়াত ইজিলি করতে পারবে। মানে বিষয়টা কি, তাহলে কি চেঞ্জেস করা হলো? কমিশনের বিজ্ঞপ্তিতে যেটা 48 ঘন্টা আগে থেকে বাইক বন্ধ করা হচ্ছিল, সেই নির্দেশটাকে পরিবর্তন করে বিচারপতি বলেছেন যে 48 ঘন্টা নয়, 12 ঘন্টা আগে থেকে বাইক বন্ধ করা হবে। খুব ভালো কথা, খুব ভালো ব্যাপার। এখন বিষয়টা হচ্ছে সেকেন্ড ফেজের ইলেকশন এখনো হয়নি। যদি সেই দিন ইলেকশনের টাইমে যদি দেখা যায় যে কোনো ঝামেলা, কোনো অশান্তি, তো আমরা এক্সপেকটেশন রাখবো যে বিচারপতি যে নির্দেশটি দিয়েছেন, তারপর যদি এই সেকেন্ড ফেজের ইলেকশনে কোনো রকম গণ্ডগোল ঘটে, তাহলে কমিশনের ওপর কোয়েশ্চেন না তুলে আশা রাখছি বিচারপতি নিজেই সেই দায়িত্বটি নেবেন। মানে তাই তো নেওয়া উচিত। মানে যখন কমিশনের কোনো সিদ্ধান্তকে কাটা হচ্ছে এবং সেখানে বিচারপতি নিজের সিদ্ধান্ত চাপাচ্ছেন, তার মানে সেই বিষয়টাকে নিয়ে যদি কোনো কারণে ঝামেলা হয়, কোনো বাইক নিয়ে যদি অশান্তি হয়, যেমন দাঁতনে হয়েছিল 40 থেকে 50টা বাইকে আগুন লাগিয়ে দেওয়া, তো এরকম কোনো ঝামেলা যদি বাই চান্স হয়ে থাকে, আমি বলছি না হবে, কারণ র্যালিও নিষেধ করা রয়েছে, যদি হয় তাহলে আশা রাখছি বিচারপতি দায়িত্ব নেবেন। যদি আপনি আমার কথায় সহমত হয়ে থাকেন তো অতি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। বাকি পুরো বিষয় নিয়ে আপনাদের কি মন্তব্য অতি অবশ্যই কমেন্টে জানান। আমি এখানে এন্ড করি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে অদ্বিতীয়া চ্যানেলকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ একটাই, যা হবে স্পষ্ট হবে।